গণতন্ত্রের জন্য শহীদ আসাদের আত্মত্যাগ আমাদের অনুপ্রাণিত করে বলেছেন তারেক রহমান। সালমান, আনিসুল ও পলক সহ 16 জন নতুন মামলায় গ্রেপ্তার হয়েছে। আরও জানিয়ে দিব, শেখ হাসিনা ভারতে, খালেদা জিয়া লন্ডনে ও জামায়াত আমির কুয়েতে রয়েছে। জানিয়ে দেব, ছাত্র শিবিরের কার্যকরী পরিষদ ও কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রের জন্য শহীদ আসাদের আত্মত্যাগ পরবর্তীকালে বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে আমাদেরকে অনুপ্রাণিত করেছে। সোমবার শহীদ আসাদ দিবস উপলক্ষে 69 গণ আন্দোলনে শহীদ আসাদুজ্জামানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার রুহের মাগফিরাত কামনা করেছেন তিনি বলেন, আমাদের স্বাধিকার ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে শহীদ আসাদ এর অবিস্মরণীয় নাম। তারেক রহমান বলেন, সামরিক স্বৈরশাসনের কবল থেকে গণতন্ত্রকে মুক্ত করতে আকুতভয় এ বীর সেনানী রাজপথে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তার শনিতে ধারা বেয়ে স্বৈরশাসনের পতন ত্বরান্বিত হয়েছিল, অর্জিত হয়েছিল এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার। গণতন্ত্রের জন্য শহীদ আসাদের আত্মত্যাগ পরবর্তীকালে বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমাদেরকে অনুপ্রাণিত করেছে বলে উল্লেখ করে তারেক রহমান বলেন, আজকের এই দিনে আমি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, মানুষের স্বাধীনতা নিশ্চিত ও গণতন্ত্রকে শক্তিশালীকরণই সবচেয়ে জরুরি কাজ বলে মনে করি। এজন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই। নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ডাক্তার দীপু মনি, সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক সহ 16 জনকে। সোমবার আদালতে তাদের নতুন করে গ্রেপ্তার দেখানো হয়। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনিকে যাত্রাবাড়ী থানার 2টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। যাত্রাবাড়ী থানার 4টি ও মোহাম্মদপুর থানার 1টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে। একই থানা 5টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে। যাত্রাবাড়ী থানার 7টি, মোহাম্মদপুর থানার 1টি এবং খেলগাঁও থানার 1টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। যাত্রাবাড়ী থানার 2টি এবং সূত্রাপুর থানার 1টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। আদাবর থানার মামলায় নতুন করে গ্রেপ্তার হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। যাত্রাবাড়ী থানার 6টি, মোহাম্মদপুর থানার 2টি, সূত্রাপুর থানার 2টি এবং খেলগাঁও থানার 1টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। যাত্রাবাড়ী থানার 1টি মামলায় গ্রেপ্তার হয়েছেন সাবেক আইজিপি শহীদুল হক ও এছাড়াও গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরী জাহাঙ্গীর আলম, নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, সাব্বির আহমেদ স্বপন, মোহাম্মদ জুলহাস ও সাবেক কাউন্সিলর জামাল মোস্তফাকে। দেশের 3 রাজনৈতিক দল ও আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জামায়াতে ইসলামী বাংলাদেশ 3টি রাজনৈতিক দলের প্রধানই বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। দেশে তাদের অনুপস্থিতিতে রাষ্ট্র পরিচালনা করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেল বিজয়ী। 2024 সালে 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের চাপের মুখে আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন। শেখ হাসিনার এই দেশত্যাগের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন অধ্যায়ের সূচনা ঘটে। সে সময় রাষ্ট্র ক্ষমতায় আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গত বছরের 5 আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত সে দেশের অবস্থান করেছেন শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা সত্ত্বেও এখন পর্যন্ত 2বার তার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সময়ে হত্যাকাণ্ড, গত 16 বছরে গুম, ক্রসফায়ার, পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড এ কয়েকটি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এসেছে। শেখ হাসিনা, তার সাবেক মন্ত্রিসভা, বিভিন্ন বাহিনী প্রধান সহ অনেকের বিরুদ্ধে মামলা চলমান। এরই মধ্যে গুমের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক এ প্রধানমন্ত্রীকে ফেরত পাঠাতে ভারতের কাছে বাংলাদেশ চিঠি পাঠিয়েছে বলে গত 23 ডিসেম্বর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিককে জানান। হিন্দুস্তান টাইমসের প্রকাশ করা প্রতিবেদনে বলা হয়, দেশজুড়ে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করা হাসিনা ভারতে থাকলেও তিনি যোগাযোগবিহীন অবস্থায় রয়েছেন। 5 আগস্ট ভারতের হিন্দুর বিমান ঘাঁটিতে আসেন তিনি। পরে দিল্লির একটি নিরাপদ বাসস্থানে তাকে সরিয়ে নেওয়া হয় বলে জানা গেছে। ইতিমধ্যে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠায়।
লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদরোগ সহ বিভিন্ন জটিল রোগের উন্নত চিকিৎসার জন্য লন্ডন গিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্য যান ৭৯ বছর বয়স্ক খালেদা জিয়া। বাংলাদেশ সময় বুধবার বিকেলে তিনি লন্ডনে পৌঁছান। পরে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায় যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনে বিশেষায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বিএনপির চেয়ারপারসনকে। সেখানে অধ্যাপক ডক্টর প্যাট্রিক কেনেডির অধীনে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে। বিমানবন্দর থেকে গাড়ি চালিয়ে মা খালেদা জিয়াকে ক্লিনিকে নিয়ে যান তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তাদের সঙ্গে ছিলেন। 2018 সালে ফেব্রুয়ারি থেকে পরের 2 বছর 2 মামলায় দণ্ডিত হয়ে তিনি পুনরায় ঢাকায় পরিত্যক্ত কারাগারে বন্দী ছিলেন। নির্বাহী আদেশে সাজা স্থগিত হলেও পরের 4 বছরের বেশি সময় হাসপাতালের কাটে নানা রোগে আক্রান্ত খালেদা জিয়া। কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের আমন্ত্রণে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান কুয়েত সফর করছেন। বুধবার সকালে কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়েত বিমানবন্দরে পৌঁছান তিনি। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ডাক্তার শফিকুর রহমানকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি খতিব হাফেজ মাওলানা নুরুল আলম সহ সংগঠনের নেতারা। শুক্রবার বিকেল 5:30টায় আরদিয়া সানাইয়ার টেন্টে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রীতি সমাবেশে ডক্টর শফিকুর রহমান যোগদান করেন। এছাড়াও বিভিন্ন সভা সেমিনারে কথা বলেন ডক্টর শফিকুর রহমান। শনিবার আমিরে জামাত পবিত্র ওমরা পালনের জন্য মক্কার উদ্দেশ্যে গিয়েছেন। তিনি ওমরা পালন শেষে রোববার ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 2025 সেশনের জন্য সারা দেশের সকল শাখা কার্যকরী পরিষদ ও কেন্দ্রীয় কমিটি গঠন সম্পন্ন হয়েছে। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি। এতে বলা হয়, গত 31 ডিসেম্বর সারা দেশের সদস্যদের প্রত্যক্ষ ভোটে 2025 সেশনে কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনীত হন। এরপর সারা দেশে একযোগে সদস্য শাখা, সাথী শাখা ও জেলা শাখা সমূহের কমিটি গঠন সম্পন্ন করা হয়। 14 ও 15 জানুয়ারি 2 দিনব্যাপী কর্মচারী কার্যকরী পরিষদ সদস্য নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর সংবিধান অনুযায়ী সদস্যদের প্রত্যক্ষ ভোটে 46 জন কার্যকরী পরিষদ সদস্য নির্বাচিত হন। 16 ও 17 জানুয়ারি অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যকর পরিষদের প্রথম সাধারণ অধিবেশনে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম নির্বাচিত কার্যকরী পরিষদ সদস্যদের সাথে পরামর্শ করে আরও 14 জন কার্যকরী পরিষদ সদস্য মনোনয়ন প্রদান করেন। পাশাপাশি কার্যকরী পরিষদের পরামর্শক্রমে তিনি কেন্দ্রীয় সেক্রেটারিদের গঠন সম্পন্ন করেন।